হচ্ছে না। সাইন্ড এপিকে জেনারেট করার জন্য ফার্স্টে আমরা বিল্ডে যাব, ওখান থেকে জেনারেট সাইন্ড এপিকে। ঠিক আছে, নর্মালি ডিবাগের জন্য যেটা হয়, মানে আমরা বিল্ড করলে যেটা ডিবাগ একটা ফাইল আসে অ্যাপ ডিবাগ, ওটা হচ্ছে আনসাইন্ড। ঠিক আছে, ওটার মধ্যে কোনো সিগনেচার থাকে না আর কি। সেটা হচ্ছে একটা ডিজিটাল সিগনেচার বসায় দিচ্ছেন আপনি। প্রথমে একটা কিস্টোন তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা জেকেএস ফাইল, যেটার ভিতরে এনক্রিপ্টেড অবস্থায় আপনার সব ইনফরমেশন থাকবে, এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে প্রোটেক্ট করে রাখবেন, যে অন্য কেউ এটাকে ইউজ করতে পারবে না। তো সাপোজ আমি আপাতত ডেস্কটপে যাই। হ্যাঁ, দেখাচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো একটা লোকেশন দিচ্ছেন। আপাতত আমি ডেস্কটপ দিলাম। ডেস্কটপে ফাইলের নাম দিচ্ছি, ধরেন আমাদের এটা জেসন, মানে অ্যাপ্লিকেশনের নাম দিয়ে আপনি দিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিলেন, দিয়ে এটাকে ওকে করলাম। তাহলে আমার এই কিস্টোন যেটা জেকেএস ফাইলটা, এটা এখন ডেস্কটপে একটা ফাইল তৈরি হচ্ছে। তো প্রথমে এখানে পাসওয়ার্ড চাইবে, ধরেন আমি 123 দিলাম। এলআইএস এলআইএস হচ্ছে জাস্ট ওই অ্যাপ্লিকেশন একটা অন্য একটা নাম দেবেন নাকি আপনার ইচ্ছা মতো। এখানে কিছু ইনফরমেশন একদম বোঝাই যাবে দেখে। ভ্যালিডিটি কত বছর এটা চলবে, 25 বছর মাত্র। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম বসালেন, ইউনিট যা কিছু আছে সব দিলাম, ফিল আপ করলাম। ওকে, পাসওয়ার্ড 12345 12345। তো একটা আপনার কিস্টোন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন কি বলে আপনার এই কি বলে ইয়েটা বিল্ড করতে যাচ্ছেন আর কি, আপনার সাইন্ড এপিকেটা তৈরি করতে যাচ্ছেন। তো এপিকের জন্য আপনার কিস্টোন হচ্ছে এটা। পাসওয়ার্ড আপনি দিলেন, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি নিচে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, মানে দুই জায়গায় পাসওয়ার্ড নিল না। উপরে পাসওয়ার্ডটা হচ্ছে কিস্টোনের পাসওয়ার্ড, আর এটা নিচেরটা হচ্ছে আপনার এই অ্যাপসের জন্য পাসওয়ার্ড। তো এখানে দিলাম নেক্সট। আপনার এই অ্যাপটা কোথায় রিলিজ হবে, কোথায় যাবে ফাইলটা, আপনি আপাতত মানে ডিফল্ট অবস্থায় আমার যে প্যাকেজ আছে ওই প্যাকেজের অ্যাপের ভিতরে থাকে আর কি। তা আপনি অন্য কোনো জায়গায় দিতে পারেন চাইলে। সি ইউজার ক্রিয়েটিভিটি ডেস্কটপ, ওখানে এটা রিলিজ হবে। এটা রিলিজ ভার্সন নাকি ডিবাগ ভার্সন? ঠিক আছে, রিলিজ ফিনিশ। একটু সময় নেবে, একটু পরে দেখবেন বলবে যে কমপ্লিট হয়েছে এবং এক্সপ্লোর করতে বলবে। ওখানে যে এপিকেটা আসবে ওটা হচ্ছে গিয়ে সাইন্ড এপিকে, আপনার সিগনেচার ওই এপিকে ফাইলের মধ্যে আছে, এবং গুগল প্রথমে এই জিনিসটা চেক করে, ওইটা খোলে আর কি আমাদেরকে বুঝতে দেয়। ঠিক আছে, এবং সে পুরো পড়ে বলে ফেলে এটার ভার্সন কত, কি আছে না আছে সব। প্যাকেজের নাম ও ফাইলের ভিতর থেকে প্যাকেজের নাম নেয়। হ্যাঁ, গুগল এটার ভিতর যা হচ্ছে সব দেখতে পারে। সে প্রথমে ফাইলটা আপলোড করলেই প্রথমে সে এই সব কিছু এটাকে খুলে কিছুক্ষণ সময় নেয়, সবকিছু খুলে সব চেক করে বলে দেয় যে এটার মধ্যে ভার্সন এত, ভার্সনটা ও আমার এই ফাইল থেকে ভার্সনটা নেয়। আচ্ছা, এপিকে জেনারেট হয়ে গেছে। ডিবাগটা হচ্ছে মানে ডেভেলপার নিজে ডিবাগ করবে, টেস্ট করবে। আর রিলিজ ভার্সন হচ্ছে আমি এখন ডেপ্লয়ের জন্য রেডি, মানে সবাইকে দিয়ে দিব। কই এক্সপ্লোর হইলো নাকি না? এই আমার হচ্ছে অ্যাপ রিলিজ ডট এপিকে। এই এপিকে এখন আপনি নাম চেঞ্জ করে যে কোনো কিছু নাম দিয়ে রিলিজ করে দিতে পারেন, এবং এটা হচ্ছে একদম ফাইনাল ভার্সন। ঠিক আছে, আর সাথে সে তার কিছু নিজস্ব ইনফরমেশন যা কিছু নাই। এই কিস্টোনটা আপনার একদম সিকিউর একটা কিস্টোন, এটাকে অবশ্যই যত্নে সহকারে রেখে। যদি কখনো আপনার এই অ্যাপের ভার্সন চেঞ্জ করতে চান, যে আমি নতুন একটা ভার্সন রিলিজ করব, এই কিস্টোনটা ছাড়া আপনার ওই ভার্সন পরের বার যখন আপনি মানে নতুন কোনো কোড টোড করার পর আপনি নতুন ভাবে আবার সাইন্ড এপিকে তৈরি করতেছেন, যদি নতুন কিস্টোন দিয়ে এপিকে তৈরি করেন, আপনার ওই আপডেট করার জন্য যদি এই এপিকেটাকে আপলোড করেন, সেটাকে নেবে না, বলবে যে এটা সেম কিস্টোন দিয়ে রিলিজ করা হয় নাই। তার মানে হচ্ছে একমাত্র আপনি এটার মালিক, একমাত্র আপনি এই ফাইলকে খুলতে পারবেন, এটার ভিতরে পাসওয়ার্ড কি আছে আপনিই জানেন। বুঝতে পারছেন? মানে এটার সত্ত্বাধিকারী আপনি আর কি, সোজা কথা। এই কিস্টোনটা দিয়ে মানে এখন যখন আপনি আবার রিবিল্ড করতে যাবেন, ধরেন আপনি এখন কোডে অনেক কিছু চেঞ্জ করছেন, আবার আপনি এখন সাইন্ড এপিকে জেনারেট করতে যাচ্ছেন, এখন দেখেন ওই যে মানে যে কেস ফাইলটা আপনার দেখাতে হবে, বলতে হবে আমার কিস্টোন হচ্ছে এটা। ঠিক আছে, এরপর আপনি একটা পাসওয়ার্ড দেন, মানে ওই যে পাসওয়ার্ডটা ওই কিস্টোনে সেভ করা আছে, পাসওয়ার্ডটা দেন, দিয়ে নেক্সট দিয়ে নতুন করে রিলিজ করেন।
কিন্তু যদি আপনি এখন এটার পরিবর্তে অন্য নতুন করে একটা কিস্টোন তৈরি করেন, সে আপনাকেও সমস্যা করবে না, কোনো মানে কোনো ঝামেলা নেই। কিন্তু ওইটার জন্য যে শাওয়ান কোড সে তৈরি করে, শাওয়ান কোড যেটা হবে ওটা ডিফারেন্ট হয়ে যাবে। আপনি যখন এই নতুন এপিকে ফাইলটাকে গুগলের কাছে দিবেন, সে বলবে যে এটা আপনার না। হ্যাঁ, বা এটা এই অ্যাপ্লিকেশনটা অন্য অ্যাপ্লিকেশন, এটা আমি নিব না। মানে আপডেট করার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। ক্লিয়ার? তো এই কিস্টোনটাকে আপনি যে কোনো জায়গায় সেভ করে রেখে দিতে পারেন, মানে আপনি একদম সেফলি কোনো এক জায়গায় রেখে দিবেন। পরবর্তীতে যদি আবার রিলিজ দরকার হয়, নতুন রিলিজ ছাড়বেন, তখন আপনার এই কিস্টোনটাকে ইউজ করতে হবে। জেকেএস কিস্টোন, জাভা কিস্টোন বোধহয়, সম্ভবত। হ্যাঁ, এটা নোটপ্যাডে খুলে দেখতে পারেন ভিতরে কি আছে। ওপেন, আপনি বললেন যে এটা পরবর্তী আপডেট বা এটা লাগবে। অবশ্যই ইনফরমেশন গুলো আছে। আমার এই যে নাম ঠিকানা ফার্স্টে দিলাম না, আমার কাছে চাইলো না, কোন কোম্পানি থেকে কে এটা বানাইলো না বানাইলো, ওই সব ইনফরমেশন এটার মধ্যে আছে, পরে নিয়ে নিয়ে অনেক তাহলেই হবে। এনক্রিপ্টেড, বিউটিফাই তো বিউটিফাই করে, ও তো এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে না। এটা তো আপনার দেখা দরকার নেই, আপনি শুধু ফাইল ওকে দেখা দিবেন, ও নিজে যে ওকে দেখা দিবেন, ওইটা পড়ে নেবে। যখন আপনি রিবিল্ড করতে যাচ্ছেন, ওই জেকেএস ফাইলটা দেখাতে হবে। এটা অন্য কোনো লোকেশনে থাকলে সমস্যা নেই, অন্য কোনো পিসি থেকে হলেও সমস্যা নেই, কিন্তু ফাইলটা ওই জেকেএস ফাইলটা লাগবে। হ্যাঁ, তো ওইটা আমাদের মানে সবাই ড্রাইভে সেভ করে রেখে দিয়ে বলবে। ক্লিয়ার? এটা ছিল একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা রিলিজ করতে গেলে এটা লাগবে। আর যদি আপনি ভার্সন চেঞ্জ করেন, তখন আপনি ভার্সনটা আপনার এই প্রোগ্রামে তো ভার্সনটা বোঝাবেন কি করে? কোথায় আছে ভার্সন জানেন? ম্যানিফেস্টে যাই, এখানে কোথাও ভার্সন লেখা নাই। এটা হচ্ছে আমার এক্সএমএল এর ভার্সন, সবগুলো এক্সএমএল এর মধ্যে এই ভার্সনটা থাকে। ঠিক আছে, আমার পুরো অ্যাপ্লিকেশনের ভার্সন কোথাও নেই এই জায়গায়। এটা পাবেন এখানে গ্রেডেলের প্রপার্টিজের ভিতরে। এই যে এখানে দেখেন, এই যে ভার্সন কোড, এখানে 1 থাকে, এটাকে আপনি নতুন একটা ভার্সন বের করলে 2 বানাতে হবে, নতুন ভার্সন বের করলে 3 বানাতে হবে। কিন্তু আপনি দেখানোর সময় দেখেন না যে 1.1 1.0.2 এরকম দেখেন, এই ব্যাপারটা জাস্ট কি দেখাতে যাচ্ছেন সেটা এই জায়গায় লিখে দিবেন, যা লিখে দিবেন তাই দেখাবে ওখানে। ঠিক আছে, কিন্তু প্রোগ্রাম ভার্সনটা যে আপডেট হয়েছে চিনবে এই ভার্সন কোডটা দেখে, এবং এটা ইন্টিজারে জাস্ট 1 2 3 4 করে আপডেট হবে। আর এখানে আপনি কি দেখাতে যাচ্ছেন সেটা লিখে দিবেন, এটা যে ভার্সন নেম। আর এখানে যদি কোনো কারণে প্যাকেজ নেম চেঞ্জ করতে হয়, এই প্যাকেজটা চেঞ্জ করতে হবে। দেখেন প্যাকেজটাও চেঞ্জ করার দরকার হতে পারে, আমার হলিডেতে দরকার হয়েছে। ঠিক আছে, কারণ ওরা এই এক্সাম্পল রেখে দিছে, মানে এক্সাম্পল দিয়ে দিছে। তো এটা তো গুগলের আমি প্রথমে আরসি করে না করে দিছে, বলতেছে এই প্যাকেজ নেম নেওয়া যাবে, মানে রিজেক্টেড, মানে রিজেক্টেড না, এটা হচ্ছে সাধারণত ডেমো আর কি। example.com কিন্তু একটা সাইট, জানেন তো? example.com হচ্ছে একটা সাইট যেটা কিনা শুধুমাত্র এক্সাম্পল হিসেবে ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে রাখছে সবাইকে, যে কেউ এটাকে ব্যবহার করতে পারে। মানে ধরেন আপনি একটা ডোমেইন কোনো জায়গায় বোঝাতে যাচ্ছেন যে আমার ডোমেইন নেম ডট অমুক ডিসি পরে আমার এটা হয়েছে, কিন্তু আমি এটা চাচ্ছি না, ওটা করবো কি? তো ওখানে আপনার ডোমেইনের একটা এক্সাম্পল দেওয়া লাগে না, আপনি আপনার ডোমেইনটা দিতে চাচ্ছেন না, তখন এই example.com কে ইউজ করেন, ওরা পারমিশন দিয়ে বলা আছে যে কোনো রকম পারমিশন মানে ইয়ের জন্য আপনি আমার এই ডোমেইনের নামটা ব্যবহার করতে পারেন। কপিরাইট, বাইরের দেশে তো কপিরাইটটা মারাত্মক ধরে, আমরা এখানে সব পাইরেসি, মানে যত বেশি পাইরেসি তত বেশি ভালো। ঠিক আছে, তো এই জন্য এই example.com কে মানে ওরা যেহেতু বলে দিচ্ছে ঠিক আছে ইউজ করতে পারেন, তার মানে সেফলি ইউজ করতে পারেন। এরকম অ্যাপ্লিকেশনের নামটা, এটা তো আপনি ম্যানিফেস্ট থেকে চেঞ্জ করা যায়। এই যে এখানে আপনি হ্যাঁ, এখান থেকে সব চেঞ্জ করা যায়। লোগোটা তো একটা হচ্ছে কি, আপনি ড্রয়াবল থেকে আপনার ওই আইসি লঞ্চার যে ফাইলটা আছে ওটাকে রিপ্লেস করে দেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনি নতুন একটা ফাইল রাখেন, রেখে আমার অ্যাপ্লিকেশন করি, এই যে দেখেন এখানে আইসি লঞ্চারটা দেওয়া আছে, জাস্ট এটা চেঞ্জ করে আপনি আপনার ওই লোগো যেটা আপনি দেখাতে যাচ্ছেন, নতুন লোগোটার ইনফরমেশন এখানে দিয়ে দেন, কাজ করবে। আপনার লেভেল যেটা অ্যাপ থিম, এই যে লেভেল অ্যাপ নেম, এটা হচ্ছে গিয়ে নামটা যেটা শো করবে, এটা আছে ভ্যালুজ এর ভিতরে, ভ্যালুজ স্ট্রিং, এই যে অ্যাপ নেম। ঠিক আছে, অ্যাপ নেমের মধ্যে দেখেন এই যে
ইমেজ লিস্ট লেখা কেন? যে কোনো কারণে লেখা, এই ইমেজ লিস্টটাই এখানে শো করবে আর কি অ্যাপের নাম, অ্যাপ্লিকেশনের লেভেল হিসেবে। আর প্যাকেজ নেম যদি কোনো কারণে ধরেন ভুলবশত আপনি এই এক্সএমএল কি বলে example.com দিয়ে দুনিয়ার কাজ করে ফেলছেন, এখন চেঞ্জ করা মানে কি? আপনার এখানে মনে করেন 50টা জাভা ফাইল আছে, প্রত্যেকটা জাভা ফাইলের উপরে প্যাকেজের নাম আছে, সবগুলোতে চেঞ্জ করতে হবে, বুঝছেন? ম্যানিফেস্ট থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে চেঞ্জ করতে হবে, এখানেও তো আছে, তাই তো? এত কিছু লাগে না আসলে, ভয় দেখালাম। এখানে আপনি চেঞ্জ করেন, নতুন নিউ প্যাকেজ দিলাম, তার মানে শুধুমাত্র এইটুকু অংশ চেঞ্জ হয়েছে। এখন এখান থেকে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের পুরো প্যাকেজের নামটা, তাই না? প্যাকেজ মানে কি জানেন তো? একটা একটা ফোল্ডার কিন্তু, তাই না? তো এখানে সবটা একসাথে দেখাচ্ছে, আমি এখান থেকে এইটুকু অংশকে চেঞ্জ করতে যাচ্ছি, কিভাবে সম্ভব? শুধু এক্সাম্পলের জায়গায় নিউ প্যাক শব্দটা বসাতে যাচ্ছি। তো আমরা প্রথমে এটাকে প্রথমে ভেঙে দিলাম, তো এখন সে ফোল্ডার অনুযায়ী এটাকে দেখাচ্ছে। কি করলাম? এখান থেকে জাস্ট একটা টিকমার্ক বসানো ছিল কম্প্যাক্টের মধ্যে, আমি টিকমার্কটা তুলে দিচ্ছি, ঠিক আছে? তো এখন সবগুলো আলাদা আলাদা ফোল্ডার হয়ে গেছে। এখন তার মধ্যে এই ফোল্ডারটা আমার চেঞ্জ করা লাগবে। রাইট ক্লিক, রিফ্যাক্টর, রিনেম প্যাকেজ, ঠিক আছে? আরেকটা আছে রিনেম ডিরেক্টরি। ডিরেক্টরি যদি দেই তার মানে শুধুমাত্র এই এক্সাম্পলের জায়গায় ডিরেক্টরিটাই শুধু নামটা নিউ প্যাক হবে, কিন্তু কোনো ফাইলের উপরে প্যাকেজের নামটা চেঞ্জ হবে না, কারণ প্যাকেজ সেম থাকবে, জাস্ট ডিরেক্টরি নামটা চেঞ্জ হবে। কিন্তু আমি প্যাকেজটাই চেঞ্জ করতে যাচ্ছি, প্যাকেজ চেঞ্জ করলে প্যাকেজও চেঞ্জ হবে, ডিরেক্টরি চেঞ্জ হবে, সব চেঞ্জ হয়ে যাবে। নিউ প্যাক, রিফ্যাক্টর, এখন সব ফাইলের মধ্যে যত জায়গায় সে আছে সবগুলো চেঞ্জ করে দেবে। কিন্তু এই যে গ্রেডেলের ফাইলটা যেটা করলাম এটা আমার ম্যানুয়ালি আমার করা হবে, ঠিক আছে? এই নিউ প্যাক হয়ে গেছে, আপনি সবগুলো জাভা ফাইলে একটু ঘুরে দেখতে পারেন, সবগুলোতে হয়ে গেছে। মেইন অ্যাক্টিভিটি, এই যে নিউ প্যাক হয়ে গেছে, এটাতে নিউ প্যাক হয়ে গেছে, এটা হয়ে গেছে। ক্লিয়ার? যদি কোনো কারণে প্যাকেজ চেঞ্জ করার দরকার হয়, তবে গুগল এটাকে আরেকটু সহজ করা উচিত ছিল, অ্যান্ড্রয়েড স্টুডিও। আচ্ছা, এগুলি হলো কয়েকটা ছোটখাটো ইম্পর্টেন্ট ব্যাপার নাকি? আচ্ছা, নতুন প্যাকেজ কোনো এক কারণে রান হচ্ছে না, আমি এটার মধ্যে করি নাকি? রান করব, ইন্টারনেট কানেক্টেড আছে কিনা এটা টেস্ট করবেন কি করে পারেন? বলছি বলি নাই বোধহয়। আচ্ছা, কারণ ইন্টারনেট কানেকশন না থাকলে যদি আমি জেসন পাস করতে যাই তার মানে স্বাভাবিকভাবে একটা এক্সেপশনের সুযোগ আছে, কিন্তু আমি ইউজারকে বলতে যাচ্ছি যে আপনারটা কানেক্টেড না, কানেক্ট করেন, আপডেট করার সময় হয়েছে, তাই না? তার মানে তো আমার স্টেটটা চেক করা লাগবে যে কানেক্টেড আছে কি নাই, বোঝা গেছে? হ্যাঁ হচ্ছে, এই যে কন্টিনিউয়াস থাকতে হবে না, যখন আপডেট করবে শুধু তখন লাগবে। একবার আপডেট হয়ে গেলে তো সব লোকাল ডেটাবেজে আছে, পরের বার আপনি বন্ধ রেখে ঘুরেন সব ডেটা দেখতে পাবেন। কিন্তু একদম আপডেট করতে চাইলে যেমন ফিক্সচারে সেমিফাইনাল ফাইনাল গুলো ডেটাগুলো আপডেট হবে, তো ওইটা আপডেটেড ডেটা দেখতে চাইলে আপনাকে ইয়ে করতে হবে, ইন্টারনেট কানেকশন লাগবে। লাইভ স্কোর দেখতে চাচ্ছেন, লাইভ স্কোর দেখতে চাইলে তো লাইভ থাকাই লাগবে আপনার অনলাইনে, কিছু করার নেই। আর প্লেয়ার ইনফরমেশনটা ফার্স্টে একবার নামাবে। অবশ্যই এখানে আমার হাতে কিছু জিনিস রেখে দিচ্ছি, যে কোনো কারণে যদি আমার প্লেয়ার ইনফরমেশনে ভুল থাকে, আমি চাচ্ছি ইউজারকে আবার আপডেট করাইতে, তা আমি এখান থেকে জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করে দিলে সবার অ্যাপে আবার আপডেট হবে, ঠিক আছে? এখানে কিছু জিনিস আমি রেখে দিছি আর কি, কারণ দরকার হতেই পারে। আচ্ছা, তো এখন আমি এখান থেকে অ্যাসিং টাস্কটাকে রান করব। মাই টাস্ক এক্সটেন্ডস, অ্যাসিং টাস্ক, কারণ এটা কি দেব, সব ভয়েড স্ট্রিং দিয়েছিলাম। এটা হচ্ছে আর্গুমেন্ট যেটা আমি এই ডুইং ব্যাকগ্রাউন্ডের মধ্যে পাস করব। এটা হচ্ছে প্রোগ্রেসটা আমি কিভাবে ম্যাচ করতে চাচ্ছি, যদি ইন্টিজার হয় ইন্টিজার, লং হলে লং, এরকম কিছু একটা দিয়ে আমি প্রোগ্রেস টেস্ট করব। আর এটা হচ্ছে রিটার্ন, কি রিটার্ন হবে, এটা হচ্ছে এই ভয়েসটা,
এখানে স্ট্রিং দিলে এখানে স্ট্রিং লাগবে, এখানে স্ট্রিং দিলে এখানে স্ট্রিং লাগবে, যেটা দিই আর কি। এটা তো একটা ভয়েড ফাংশন রিটার্ন রিটার্ন ভয়েড, না মানে ভয়েড হ্যাঁ রিটার্ন রিটার্ন জিরো হলে আবার ইন্টিজার, রিটার্ন রিটার্ন নাল এটা। ঠিক আছে, তো ফার্স্টে আমার কাজ কি, ওই এইচটিটিপি কানেকশন দিয়ে ক্লায়েন্ট বানাবো, তারপর ওখান থেকে ডেটা আনবো। তো ওটা হচ্ছে ডিফল্ট এইচটিটিপি ক্লায়েন্ট, ডিফল্ট। আমার কথা শুনে না আজকাল, শুরুতে দেওয়ার কথা ছিল। HTTP client equals to new, কার কাছে আছে, ডিফল্ট HTTP client শেষ হলো। এখন আমার এটাকে গেট করতে হবে, HTTP get, নিউ HTTP get, এখানে আমি ইউআরএলটা বলে দেবো, কোন জায়গা থেকে আসবে। ডেটা কিন্তু অনেক আপডেট হয়েছে, প্রোফাইল ইনফরমেশন আসছে এখানে, আগে ছিল না। ক্রিকেটের এই যে এখানে প্রোফাইল ইনফরমেশন গুলো আসছে, ওরে এই যে এখানে প্রত্যেকটা ইয়ের প্রোফাইলের মধ্যে যে ডেটা আছে ওটা চলে আসছে নতুন। এটা তো আমার আপডেটেড ডেটাবেস থেকে আসতেছে, শুধু কিছু ইনফরমেশন কম আছে আর কি, যেটা আমার দরকার। ঠিক আছে, কারণ ওদের ওই কি বলে র্যাঙ্কিং কোনো কিছু এখানে আসতেছে না, ফিক্সচার আসতেছে না, পয়েন্ট টেবিল আসতেছে না, না ফ্যাক্টর সব নাই। আচ্ছা HTTP গেট এখন এক্সিকিউট করাবো, তাই না? ও একটা রেসপন্স করবে, HTTP রেসপন্স, রেসপন্স ইকুয়ালস টু কি দেবো, ক্লায়েন্ট ডট এক্সিকিউট দেবো, HTTP client dot execute HTTP get কে। তো ট্রাই ক্যাচের মধ্যে তাকে রাখতে হবে। ওকে, এখন কি আমার এন্টিটি গুলো রিসিভ করতে হবে, এন্টিটি equals to HTTP response dot get entities, এন্টিটি চলে আসলো এখানে, আবার কি এটার জন্য HTTP এন্টিটি, সরি ভুল দিয়েছিলাম। এখন কি আসবে, স্ট্রিং এ আমি জেসন পেয়ে যাবো, তাই না? equals to entity dot get, না মানে কি ছিল, এন্টিটি থেকেই তো ডট টু স্ট্রিং, এটা ছিল HTTP রেসপন্স, ওখান থেকে এন্টিটি আসবে, এন্টিটি গুলোকে আমি স্ট্রিং এ কনভার্ট করে দিলাম, এটা ছিল না, ওটা ছিল এন্টিটি ইউটিলস দিয়ে আনতে হবে, PIPY utils dot to string, এর ভিতরে এন্টিটি পাস করে দিতে হবে। ওকে, আর এরপর হচ্ছে আমার ডেটা পার্স করার জন্য পার্জারের কাছে পাঠিয়ে দেবো, জেসন পার্জার আমি একটা বানাবো মেথড, যার মধ্যে আমি জেসনকে পাস করে দিলাম। বোঝা গেছে, এটুকু গেল, সব ইনফরমেশন আনলো। আর এই জেসন পার্জার নামে আমি এখন একটা মেথড বানাবো, যার কাছে প্যারামিটারে এই জেসন স্ট্রিংটা পাস করে দিলাম, জেসন পার্জার, যার মধ্যে প্যারামিটার যাবে একটা স্ট্রিং। তো কিছু রিটার্ন করবে না, POID গেল। এখন হচ্ছে জেসন পার্জিং শুরু, এতক্ষণ জাস্ট ডেটা আনলাম অনলাইন থেকে। প্রথমে রুটটাকে নিতে হবে, এই যে একদম রুটটা, মানে এখান থেকে শুরু করে সম্পূর্ণ শেষ
ব্র্যাকেট পর্যন্ত যেটা, এটা সবটা হচ্ছে রুট। এই রুটটাকে প্রথমে আমি রিসিভ করবো। এটা হচ্ছে জেসন অবজেক্ট, তাই না? ইকুয়ালস টু নিউ জেসন অবজেক্ট। এখানে আমি জেসনকে পাস করে দিলাম, মানে স্ট্রিংটা পাস করে দিলাম। থ্রো এক্সেপশন, আর এখানে আবার ক্যাচে দরকার আছে, আমি এখানে আইও এক্সেপশনের পরিবর্তে এক্সেপশন শুধু দিয়ে দিলাম। বুঝছি তো ব্যাপারটা নাকি? মানে জেসন পার্সার ওই যে এক্সেপশন থ্রো করবে, তো এই এক্সেপশনটা রিসিভ করার জন্য আবার একটা ক্যাচ ব্লক ছিল। তো প্রত্যেকটা জন্য আলাদা না দিয়ে আমি শুধু এক্সেপশন লিখে দিলে সব ধরনের এক্সেপশন হ্যান্ডেল হয়ে যাবে এখানে, শুধু যদি এক্সেপশন লিখি। এই জন্য এটা করলাম। এখন আমি রুট পেয়ে গেছি, রুট থেকে আমাকে জেসন অ্যারে একটা রিসিভ করতে হচ্ছে। পুল নামে একটা অ্যারে আছে, পুল নামে অ্যারেটা রিসিভ করব। জেসন অ্যারে পুল অ্যারে ইকুয়ালস টু রুট ডট গেট জেসন অ্যারে, ওটার নাম হচ্ছে পুল, তাই না? ওখানে যে নামে আছে আমার ওটাই লাগবে। এই যে পুল শব্দটা দিলাম, তাহলে এখন আমার হাতে এই অ্যারেটা চলে আসছে সবটা। তার ভিতর থেকে আমাকে একটা অবজেক্ট রিসিভ করতে হবে, অর্থাৎ এই ব্র্যাকেট থেকে শুরু করে এটার শেষ যেখানে, ওইটুকু অবজেক্ট রিসিভ করতে হবে, যার নাম হচ্ছে, আচ্ছা নেমটা পরে আসবে। তো পুল আমার হাতে অ্যারে চলে আসলো, একটা ফর লুপ চালা দিচ্ছি। ওকে, তার মানে এখন প্রতিটা ইন্ডেক্সে একটা করে জেসন অবজেক্ট আমি পাবো। এই পুলের প্রতিটা পুল অ্যারে থেকে না, পুল অ্যারে থেকে আমি এই একটা একটা করে জেসন অবজেক্ট পাবো। এখানে একটা জেসন অবজেক্ট নিচ্ছি, জেসন অবজেক্ট, ওটার নাম কি দিব? পুল অবজেক্ট ইকুয়ালস টু পুল অ্যারে ডট গেট জেসন অবজেক্ট, ইন্ডেক্স হচ্ছে আই। ওকে, তাহলে আমার হাতে একটা পুলের অবজেক্টটা চলে আসলো, একটা পুলের এই যে এই অবজেক্টটা চলে আসলো। তার মধ্যে থেকে আমি নেম নামে একটা ভ্যালু রিসিভ করতে পারি, যেখানে আমি নামটা পাবো, আর কান্ট্রি নামে একটা অ্যারে রিসিভ করতে হবে যদি কান্ট্রির উপরে লুপ চলতে চাই, তাই তো? তাহলে আমি প্রথম নেমটাকে রিসিভ করি, এ আর বি দুইটা পাবো। তাহলে নেমটা হচ্ছে স্ট্রিং, তাই না? স্ট্রিং পুল নেম ইকুয়ালস টু পুল অবজেক্ট ডট গেট স্ট্রিং, এখানে দিয়ে দেবো নেম। বোঝা গেছে? তাহলে পুল নেমের মধ্যে কি আসলো? এ চলে আসলো, এই যে এ শব্দটা, ক্লিয়ার? আর আরেকটা লুপ যখন ঘুরবে তখন আমি বি পাবো। তাহলে এ আর বি আসলো কিনা চেক করবো, নাকি বোঝা গেছে আসবে যে? হ্যাঁ, কোথায় পাঠাচ্ছেন, কাকে বা দিবেন বলেন? মানে আপনি চাচ্ছেন শুধুমাত্র এই দুইটা পুল নেমকে কারো কাছে পাঠাবেন অন্য একটা অ্যাক্টিভিটিতে? বুঝিনি, মানে কি করতে চাচ্ছেন সেটা বলেন। মানে আমি চাচ্ছি যে পরে যে ফুল নেমের পরে তো কান্ট্রি, কান্ট্রি একটা অ্যারে, এটাকে আমি রিসিভ করবো না নাকি? ওটাকে আমি পাস করে ওইটা আবার ওখানে গিয়ে আরেকজন পার্স করবে? না না, ওই এটাকে পাস করে দিতে যাচ্ছি সবগুলি কান্ট্রির নাম। কান্ট্রির নামগুলোকে আপনি একটা অ্যারেতে রেখে ওই অ্যারেটা পাস করে দেবেন, এটা যাচ্ছেন? করেন। তো কান্ট্রির নামগুলোকে আমি নেই, মানে এই পর্যন্ত আসলে তো কান্ট্রির নাম সব পাচ্ছি না, তাই তো? তাহলে আমি লুপটা কান্ট্রির নামগুলো পর্যন্ত লুপ চালাই তাহলে। তাহলে এরপরে কি আছে, আমার কান্ট্রি নামে অ্যারে রিসিভ করতে হবে আমার। তো জেসন অ্যারে কান্ট্রি অ্যারে equals to pull object dot get json array, ওটার নাম হচ্ছে কান্ট্রি। ক্লিয়ার? তাহলে এখন আমি কান্ট্রি নামে যে অ্যারেটা আছে এই অ্যারেটা পেয়ে গেলাম, এই যে এই অ্যারেটা আমার হাতে আসলো। তো অ্যারের প্রত্যেকটা ভিতরে একটা করে অবজেক্ট আছে, তার মানে এই অবজেক্টটা আমার এখন ধরতে হবে। তাহলে অ্যারের উপরে লুপ চালাই দিব এবং প্রতি ঘরে একটা অবজেক্ট পাবো। তাহলে ফার্স্টে আমি অ্যারের উপরে লুপ চালাই,
গেল। এখন এখান থেকে আমার কান্ট্রি অবজেক্টটা ধরতে হবে। কান্ট্রি অবজেক্ট, সরি, JSON object, country object equals to country array dot get JSON object of j, তাই না? তাহলে এখন আমার হাতে কান্ট্রির এত কি হচ্ছে এখানে? তো কান্ট্রি নামে যে অ্যারেটা, এই অ্যারের একটা করে অবজেক্ট আমি পেয়ে গেছি। তো আমার নামগুলো যদি দরকার হয়, শুধুমাত্র এর মধ্যে থেকে নেম স্ট্রিংটা নিলে আমার হয়ে যাচ্ছে। এখান থেকে নেম স্ট্রিংটা আমি নেব। তার মানে হচ্ছে এই অবজেক্টের স্ট্রিং country name equals to country object dot get string name, তাহলে কান্ট্রি নেম আমার হাতে চলে আসলো। এখন আমি যাচ্ছি এইগুলোকে আরেকজনের কাছে পাঠাবো, তাই তো? তার মানে হচ্ছে এই সবগুলোকে আগে একসাথে করি। এখন তো প্রতি লুপে একটা করে পাচ্ছি, তাহলে সবগুলোকে আগে একসাথে করি। কিভাবে করবো? একটা অ্যারে লিস্ট নিতে পারি, অ্যারে লিস্টে অ্যাড করে দিব। তাহলে অ্যারে লিস্টে আমি এখানে নেই, অ্যারে লিস্ট স্ট্রিং টাইপের নাকি? country array list equals to new array list। তাহলে এই নামটা পাওয়ার সাথে সাথে আমি কান্ট্রি অ্যারে লিস্টে অ্যাড করে দিচ্ছি। হলো? যখন আমার এই সবগুলো লুপিং শেষ হবে, তার মানে এখানে আসলে আমি ওই অ্যারে লিস্টটা একদম ফিল্ড অবস্থায় পাবো না। এখন আমি এখান থেকে স্টার্ট অ্যাক্টিভিটি করি। স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট, এটা আমি পাঠাচ্ছি অমুক জায়গা থেকে অমুক জায়গায়, সাথে আমি পুট এক্সট্রা করতেছি। কান্ট্রির নাম দিয়ে ডিরেক্টলি আমি অ্যারে লিস্টটা পাস করে দিচ্ছি তার কাছে, কান্ট্রি অ্যারে লিস্ট। ক্লিয়ার? কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি সেটা আমি এখানে বলবো আর কি। এবং পুট এক্সট্রা, এটা একটা অ্যারে লিস্ট। তাহলে এখানে একটা ক্লাস থাকবে, যেমন ধরেন ডেটাবেস আপডেটার একটা আছে। এটা ধরেন অন্য কোনো ফাইলে অন্য কোনো জায়গায় থাকলেও হবে, সমস্যা নেই। আমি এখানে করি ক্লাস আপডেটার, এই যে আলাদা একই তো কথা, এটা আরেকটা ফাইলে হলে তো একই ভাবে কাজ করবে। তো দেখেন আমি নিচ্ছি জাভা ক্লাস ডেটাবেস আপডেটার আসলো। আমি এটার মধ্যে যে ডেটাবেস আপডেটারটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, কারণ ওখানে অলরেডি আছে ডেটাবেস আপডেটার। ঠিক আছে, তার মধ্যে এখানে রিসিভ করার জন্য কেউ তো থাকবে। এখানে হয়তো একটা মেথড আছে আপডেট। হ্যাঁ হ্যাঁ, ভয়েড ধরেন আপডেট, আপডেট ডিবি নাম দিলাম, আপডেট ডিবি। তার কাছে আমি স্ট্রিং এ সরি অ্যারে লিস্টটা পাস করে দেব, তাই না? অ্যারে লিস্ট স্ট্রিং কান্ট্রি অ্যারে লিস্ট, তার কাছে পাস করে দেব। সে এখানে হচ্ছে ডেটাবেস আপডেট করবে। এখন আমি এখানে যাই, ডেটাবেস আপডেটার, এটা আমি হয়তো বাইরেও রাখতে পারি চাইলে ডিক্লারেশনটা। হ্যাঁ, এটা বাইরেও রাখতে পারি, ডিবি আপডেটার ইকুয়ালস টু নিউ ডেটাবেস আপডেটার। এখান থেকে আমি ডিবি আপডেটার ডট আপডেট ডিবি, তার কাছে আমি অ্যারে লিস্ট পাস করে দিতে যাচ্ছি, কান্ট্রি অ্যারে লিস্ট
কান্ট্রি লিস্ট, তাহলে এই লাইন বাদ, শেষ, চলে গেল তার কাছে। ঠিক আছে, তো এখান থেকে আসবে ডেটাবেজ আপডেটারে তার কাছে, আর তার কাজ হচ্ছে এখানে ডেটাবেজে খালি ডেটাটা রেখে দেওয়া। ক্লিয়ার? এইখানে যে এই লিস্টে দিয়ে দিতে আবার আরেক জায়গায় থাকে আবার কেন পাঠাতে হবে? এখান থেকে ডেটাবেজে ডিরেক্টলি ঢুকান। যদি অ্যাক্সেস করি তো এটাতে কন্টেক্ট করে যাবে। হ্যাঁ, আপনার ধরেন যে ডিবি হেল্পার একটা বানাইছিলাম না এলাকা আমরা, যার কাজ হচ্ছে ডেটাবেজ আপডেট করা, বা এখানে যেটা থাকবে ডিবি হেল্পারটাকে আছে পুরো হোল্ডারটা একটা ক্লাস ডিবি হেল্পারের ক্লাসে আছে। ডিবি হেল্পারের মধ্যে যেমন ইনসার্ট প্লেয়ার নামে একটা আছে, যার কাছে আমি একটা অ্যারে লিস্ট পাস করে দিই। ঠিক আছে, মানে হোল্ডার আর কি, আমার এখানে যে হোল্ডার বানালাম না, এরকম আমি একটা হোল্ডার পাস করে দিই, যেমন প্লেয়ার হোল্ডার, তো একটা প্লেয়ার হোল্ডার পাস করে দিই, তার মধ্যে একদম পুরো নাম দিয়ে দিয়ে সবগুলো ডেটা আছে এমন ভাবে। তো ডিবি হেল্পারকে আমি এখান থেকে কল দিয়ে দিলে হয়ে যাচ্ছে, বা এটাই হতে পারে আমার ডিবি হেল্পারের ওই ইনসার্ট প্লেয়ার মানে ইনসার্ট কান্ট্রি নামে অ্যারেটা হতে পারে, ইনসার্ট কান্ট্রি অ্যারেটাই হতে পারে এটা মেথডটা। এই ক্লাসে ক্লাসে ঘোরাঘুরিটা কিন্তু মানে বিরক্তিকর লাগে নাকি? এই ক্লাসে ক্লাস এটাতে পাস হচ্ছে, এটাতে ওটাতে। আমার এটাতে দেখেন একটু খেয়াল করে, এটা হচ্ছে একটা ক্লাস শুরু, ডেটাবেস কি নাম দিয়ে, ঠিক আছে, যদিও পড়া জানে আমি বলতেছি, ডেটাবেস কি নাম দিয়ে শুরু। এটা এখানে প্রথমে জাস্ট ভ্যারিয়েবল ডিক্লারেশন যাচ্ছে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে, স্ট্রিং টাইপের ফাইনাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে। এখানে এসে এখানে তো কনস্ট্রাক্টর তৈরি হচ্ছে। এই যে কনস্ট্রাক্টর গুলো সব গেল, এই পর্যন্ত কনস্ট্রাক্টর শেষ হলো, ঠিক আছে। এরপর মানে সরি কনস্ট্রাক্টর না, মানে কনস্ট্যান্ট গুলো শেষ হলো, সবগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার হলো। এরপর দেখেন পাবলিক ক্লাস ফুল হোল্ডার, এটা কিন্তু একটা নেস্টেড ক্লাস, তার মানে এই ডেটাবেস কির ভিতরে আমি এটা বানিয়েছি, একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস আছে এটা। তো ডেটাবেস ফুল কি বলে ফুল হোল্ডার, এটা একটা ক্লাস, এই যে পাবলিক ক্লাস ফুল হোল্ডার, এটার ভিতরে একটা কনস্ট্রাক্টর, তারপর আসছে পাবলিক ক্লাস কান্ট্রি হোল্ডার, পাবলিক কান্ট্রি হোল্ডার এটা হচ্ছে কনস্ট্রাক্টর, পাবলিক ক্লাস প্লেয়ার হোল্ডার, তার ভিতরে কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে। এই যে র্যাঙ্কিং হোল্ডার, তাহলে আপনি এটার জন্য অবজেক্ট বানাবেন কি করে? আপনার ডেটাবেস কি, তার ভিতরে আছে কান্ট্রি হোল্ডার, আপনার কান্ট্রি হোল্ডারটার একটা অবজেক্ট দরকার, কিভাবে বানাবেন? বোঝাতে বোধহয় পারি নাই আমি, এটা একটু করি। ধরেন ডেটাবেস আপডেটার, তার ভিতরে ধরেন একটা আছে ক্লাস, ক্লাস ধরেন কান্ট্রি হোল্ডার, ঠিক আছে, এবং তার মধ্যে ধরেন ইনসার্ট কান্ট্রি নামে একটা মেথড আছে, যার কাজ হচ্ছে ডেটাবেজের মধ্যে ডিরেক্টলি ডেটাটা রেখে ইনসার্ট করে দিবে, ও হতে জাস্ট কল করবে আর কি এই মেথডগুলোকে। তো আমার কোনো কারণে এই কান্ট্রি হোল্ডারকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তারপরে ডেটাবেস আপডেটেড ডট কান্ট্রি তাহলে এখানে মানে এইখানে কি করবে, ডেটাবেস আপডেটার ডট কান্ট্রি হোল্ডার, কান্ট্রি হোল্ডার আসছে তো, আচ্ছা ডিবি আপডেট তো এখানে নাই, আচ্ছা এটাকে আমি ইয়ে করি, ও ধরেন এই মেথডটা এখানে নাই, এখানে ইনসার্ট কান্ট্রি ঠিক আছে না? আচ্ছা, বা ইনসার্ট কান্ট্রিকে কল করলেও তো হয়, তাই না? ইনসার্ট কান্ট্রিকে কল করি, INSERT আসে না তো? ইনসার্ট কান্ট্রিটা আচ্ছা এটা বাদ দিলাম, কোনো প্যারামিটার নাই, আমি জাস্ট আগে নামটা লিখি, নামটা তো লিখতে দেয়, প্যারামিটার তো পরে যাবে, ডট, এখানে তো ইনসার্ট ইনসার্ট কিছুই নেই, অবজেক্টই তো ক্রিয়েট নেই, আমি সেটা বলতেছি, অবজেক্ট তো বানাইতে হবে, মানে এটা তো একটা ক্লাস, কান্ট্রি হোল্ডারটা তো একটা ক্লাস, ক্লাসের ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে তো ওই ক্লাসের অবজেক্ট লাগবে, অবজেক্ট বানাবো কেন? মানে এরকম হওয়া উচিত আর কি, যেমন ধরেন কি দিলাম ওইটা,
ডেটাবেস আপডেটার ডট কান্ট্রি হোল্ডার, ধরেন আমি এখানে কান্ট্রি হোল্ডার ইকুয়ালস টু নিউ ডেটাবেস আপডেটার ডট কান্ট্রি হোল্ডার। এটা হবে না, কিন্তু হচ্ছে না তো, মানে এরকমই তো কিছু একটা হওয়া উচিত ছিল, তাই না? তো এটা হচ্ছে না তো, এখন আমি কি করবো? আমার এখানে কিন্তু এইভাবেই করা, কারণ আমি প্রত্যেকটার জন্য যদি আলাদা ক্লাস ফাইল বানাতে যেতাম, তাহলে আমার শুধুমাত্র হোল্ডার গুলোর জন্য অন্তত 10টা ক্লাস হতো, 10টা জাভা ফাইল, এটা সম্ভব না। না না, জাস্ট কান্ট্রির ডেটা কিছুক্ষণের জন্য এখান থেকে ওখানে এই অ্যাক্টিভিটি ওই অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমার একটা হোল্ডার লাগবে কিছুক্ষণের জন্য, কারণ একটা কান্ট্রির তো নাম থাকে, আইডি থাকে, প্লেয়ারের ক্ষেত্রে অনেক ইনফরমেশন থাকে, তো এতগুলো ইনফরমেশন একটা একটা করে ভ্যারিয়েবল দিয়ে পাস না করে একটা হোল্ডার বানালাম ক্লাস, তার ভিতরে সবগুলো ঢুকে এই হোল্ডারটা পাস করে দিলাম। এই সুবিধাতে আমি একটা হোল্ডার রাখছি, কিন্তু কিছুক্ষণের জন্য হোল্ড করবে সে ডেটাগুলো। এখন আমি এটার অবজেক্টিভ বানাতে পারি না, আমি হোল্ড করাবো, তাও আবার একটা ভিতরে আমি কাজ। এটা জাভার কনসেপ্ট, এটা অ্যান্ড্রয়েডের আমার কিছু নেই। তো এটা তো হবে না নাকি, সম্ভব না, তাহলে এটা ইউজ করেন না তাহলে। হ্যাঁ এরকমই তো ব্যাপারটা, তাই না? অথবা দেখি তো ডিরেক্টলি এটা বাদ দিয়ে আমি ওটা দিলে হয় কিনা, বাদ দিয়ে কান্ট্রি হোল্ডার দিলে হয় কিনা, তাহলে না, তাহলে কান্ট্রি হোল্ডার সে পাচ্ছে না কোথাও। এখানে কোনো ইরোড, কোনো সাজেশন? স্প্লিট ডিক্লারেশন, স্প্লিট করতে বলছে, তাও কিছু কাজ হয় না, অ্যান্ড্রয়েডে ফেল। অ্যান্ড্রয়েডে পারি না আমি কর্ম করতে। হ্যাঁ এটার জন্য তাহলে এটার নাম আমি CH লিখি। আচ্ছা সি হোল্ডার, তাও তো আরো নাম নেই, কিছু পায় না, নাই। ক্রিয়েট ক্লাস, নতুন একটা ক্লাস তৈরি করেন, এই ক্লাস নাই। আচ্ছা এখন আমি আবার আগেরটা দিয়ে দেখি তো কাজ করতে পারে নাকি। এটা কি ডেটাবেস হোল্ডার ডট কান্ট্রি হোল্ডার, কি হলো, হবে না নাকি? এটা বাদ দিয়ে, এটা তো নামই পাবে না সে, এই কান্ট্রি তো নাই, মানে এটা তো নাই, হ্যাঁ এটা তো আলাদা কোনো ফাইল না, তাইলে ডিরেক্টলি সে এখান থেকে পেয়ে যেত, কিন্তু এটা হচ্ছে নেস্টেড। নেস্টেড মানে এটা হচ্ছে ডেটাবেস হোল্ডারের নিজস্ব প্রপার্টি, ডেটাবেস হোল্ডারের পারমিশন ছাড়া তার মানে চাইল্ডকে নিয়ে যাবেন, এটা তো হবে না। ওই ক্লাসের ভিতরে হ্যাঁ করা যাবে, কিন্তু ওইটা আপনি আলাদা আলাদা অবজেক্ট আপনার দরকার, কারণ ওই ক্লাসের ভিতরে যদি করেন অবজেক্ট হচ্ছে একটা, তাই না? এই অবজেক্টের মধ্যে একবার কিছু পুশ করলেন, আরেকবার পুশ করেন, তো ডিফারেন্ট হয়ে যাবে, মানে ওই রিপ্লেস হয়ে যাবে ভ্যালুটা। কিন্তু আমার একই জায়গায় হয়তো 2-3টা দরকার হচ্ছে, তখন তো ওই অবজেক্ট ইউজ করাটা উচিত হবে না। আচ্ছা এটা হচ্ছে ডেটাবেস আপডেটার, সরি আপডেটার ডট কান্ট্রি হোল্ডার। এখানে জাস্ট নিউর পরিবর্তে আমার ডেটাবেস আপডেটারের যে অবজেক্টটা আছে ওটার নাম কি, ডিবি আপডেটার না, ডিবি আপডেটার ডট নিউ, তারপরে কান্ট্রি নাম। তাহলে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ডট নিউ, তার মানে ওর ভিতরে কোনো একটা ক্লাস আছে যেটার অবজেক্ট আমি বানাবো, ক্লিয়ার? এরপর ওটা দিছি, সেটা ঠিক আছে। এখন এই সি হোল্ডার মানে হচ্ছে একটা কান্ট্রি হোল্ডার, সেটাই তো। এইগুলির প্রচুর ব্যবহার হয়েছে এটার মধ্যে, যেটা কিনা মানে এই পৃষ্ঠা থেকে শুরু করে এই পৃষ্ঠা পর্যন্ত সবটা একসাথে মাথার মধ্যে রাখতে হবে, তাহলে আপনি পরের পেজগুলোতে কোডিং করতে পারবেন। একটা লাইন ভুলে যাবেন, শেষ, আবার দেখতে হবে, এখানে আসতে হবে, ফেরত আসতে হবে, 2 দিনের মধ্যে এটা রাখুন, সোজা করে দেবেন। পুরো মাথার উপর দিয়ে একটা টর্নেডো গেছে, পরে বাঘটা সহ একটা আপলোড করে দিয়েছে, মেলা শুরু হয়ে যাবে কি করা। হ্যাঁ ক্লিয়ার, আর কিছু এটার মধ্যে ঝামেলা মানে খুঁটি নেটে অনেক কিছু বেরিয়ে আসছে না, ঝামেলা সবই নিজে করতে হবে, একবার করে ইমপ্লিমেন্ট করেন যে কোনো একটা টপিক, দেখবেন মনে থেকে যাবে।
আর যদি এরকম শুধু দেখে যান শিখে যান ইমপ্লিমেন্ট করলাম না ভুলে যাবেন, শিওর ভুলে যাবেন। আমি মানে কন্টিনিউয়াস অ্যাপ্লাই এর উপরে আছি, তারপরে দেখা যায় ভুলে গেছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো বলছিলাম, নেট কানেকশনটা কিভাবে চেক করবো, তাই না? নেট কানেকশন চেক না করে আমি যদি এই আপডেটারকে এক্সিকিউট করাই, আমাদের অ্যাসিং টাস্কটা কই, জেসন পার্জার, তো এটা না, উপরে মাই টাস্ক না, তো মাই টাস্কটা তো এখান থেকে আমরা এক্সিকিউট করাই, এক্সিকিউট বললে সে এক্সিকিউশন শুরু করে, তাই তো? কি সমস্যা? শুধু শুধু না এরর দিল। আচ্ছা, ওই যে ইম্পোর্ট করে আর কি ফিচারটা, ওটা সে প্রথমে পাচ্ছিল না। আচ্ছা, এক্সিকিউটকে কল করলে সে তো এসে ডেটাবেস থেকে যে ডুইন ব্যাকগ্রাউন্ডে ডেটা মানে অনলাইন থেকে ডেটা আনা শুরু করে দেবে, কিন্তু এক্সিকিউট কল করার আগে আমার চেক করা উচিত না নেট কানেকশন আছে কিনা, না হলে তো এররটা দিব। তো এটা চেক করার জন্য আমি এখানে যেটা নিব, কানেক্টিভিটি ম্যানেজার, CONNI, কানেক্ট CONN, কানেক্টিভিটি ম্যানেজার, কানেক্টিভিটি ম্যানেজার, ঠিক আছে? কানেক্টিভিটি ম্যানেজার ইকুয়ালস টু নিউ কানেক্টিভিটি ম্যানেজার, এই যে কাস্ট করতে হবে, ও সরি, এখানে আমাকে সার্ভিস সিস্টেম, android.net থেকে কানেক্টিভিটি ম্যানেজার, কেমনটা লাগে? নেটওয়ার্ক ইনফোটা পরে আনবো, এখানে একটা পাস করতে হবে কন্ট্রোল, কানেক্টিভিটি সার্ভিস, সার্ভিস শব্দটা মনে আছে, কানেক্টিভিটি ম্যানেজার, এটাকে এখন কাস্ট করে দিলে হয়ে যাবে। বুঝলো নাকি? কেমনটা লাগে? আজকে সকালে কিন্তু কাজ করছি এটা নিয়ে, ভুলে গেছি এখন। হ্যাঁ হ্যাঁ, বুঝে নেব। ম্যানেজার, কানেক্টিভিটি ম্যানেজার ইকুয়াল টু কানেক্টিভিটি ম্যানেজার, কানেক্টিভিটি সার্ভিস। আমরা এটা কোথায় আছে? অ্যাক্টিভিটিতে তো, অ্যাক্টিভিটি আছে তো, ক্রিয়েট কানেক্টিভিটি ম্যানেজার সার্ভিস।
এখন এখান থেকে আমি ডট গেট অ্যাক্টিভ কানেকশন ইনফো নেটওয়ার্ক ইনফো। এখন আমাকে চেক করতে হবে ইফ করে ইরোটার তো মানে বলতেছে নিচে তো সবই কাজ করতেছে ইনফো নট ইকুয়ালস টু যদি নাল হয়, যদি কোনো কানেকশন না থাকে তাহলে নাল পাবে সে, এবং ইনফো ডট ইজ কানেক্টেড মানে হচ্ছে অলরেডি কানেক্টেড, আরেকটা হচ্ছে কানেক্ট হচ্ছে এই মুহূর্তটা, আরেকটা হচ্ছে ডিরেক্টলি এখানে দিয়ে রাখছে যে কানেক্টেড অর কানেক্টিং। যদি হয় তার মানে হচ্ছে নেট কানেকশন আছে, তখন আমি এই কাজ করাতে যাচ্ছি। অনেক ইরোড দেখা যাচ্ছিল, মানে তো বুঝতেছি না বুঝলাম মাই টাস্ক সমস্যা নেই এখন। Get system service I will get সব ঠিক আছে। সিস্টেম সার্ভিসটা নিলাম আগে, সিস্টেম সার্ভিস থেকে আমার কোন ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে কানেক্টিভিটি সার্ভিসটা। তো এটা আমাকে বর্তমানে কানেকশনের একটা অবজেক্ট দিল, মানে যত রকম কানেকশন আছে, শুধু ইন্টারনেট না, মানে ওয়াইফাই অথবা মোবাইল ডেটা এগুলোর কানেকশন সহ যত কানেকশন আছে সব দিল। ওখান থেকে আমি একটা একটা করে ধরতে যাচ্ছি, যে সবগুলো ইনফরমেশন আমি ধরতে যাচ্ছি যে আসলে কি কি কানেকশন আছে। তো এটাকে আমার নেটওয়ার্ক ইনফোতে নিয়ে আসলাম ইনফো। এখন ইনফো ডট ইজ কানেক্টেড অর কানেক্টিং, তার মানে হচ্ছে আমি যদি চাই যে কানেক্টেড কিনা, তখন কানেক্টেড কে দিব আর কি, ইজ কানেক্টেড, তার মানে অলরেডি কানেক্টেড থাকা লাগবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো নিলাম, তার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভ ইন্টারনেট পাইলেই হবে, ঠিক আছে। আরেকটা হতে পারে যে আমার শুধু ওয়াইফাই দরকার, অথবা শুধুমাত্র মোবাইল ডেটা কানেকশন থাকলে আমি এটা করতে দেবো, ওয়াইফাই দিলে দেবো না। তো সেক্ষেত্রে আমাকে গেট এই যে নেটওয়ার্ক ইনফো, এখান থেকে আমাকে আবার পার্স করে নিতে হবে, গেট নেটওয়ার্ক ইনফো নেটওয়ার্ক টাইপ, এখানে আমাকে দিতে হবে ওয়াইফাই, দেখেন ওয়াইফাই সার্ভিস, ওয়াইফাই P2P, মানে এটা যত রকমের ওয়াইফাই কানেকশন আছে আর কি সবগুলোকে আলাদাভাবে বলে দিতে পারি, ওই তো। আর যদি আমার সব দরকার হয় সেক্ষেত্রে ইন্টিজার পার্স করে ইন্টিজারে রিটার্ন করতে হবে। যদি সব দরকার হয় সেক্ষেত্রে আমি অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন, যেমন আমার এই ইয়েটার আপডেট করার জন্য, প্লেয়ারের ইনফরমেশন আপডেট করার জন্য অ্যাক্টিভ যে কোনো একটা নেট থাকলেই তো হবে। আবার কিছু ক্ষেত্রে যদি খুব ভারী ডেটা ডাউনলোড হয় অনেক কিছু, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন থাকলে সে নেই, কারণ মোবাইল ডেটা হলে তো খরচ বেশি হয়, তাই না। তো সেক্ষেত্রে আমরা ওয়াইফাইটার জন্য কাজ করতে পারি যে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন থাকলেই কাজটা করবে, নাহলে করবে না। তো গেট অ্যাক্টিভ ইনফো দিলে সে যে কোনো ইনফরমেশন নিয়ে আসবে। এখন আমি দেখতে যাচ্ছি যে যে কোনো একটা নেটওয়ার্ক কানেক্টেড আছে কিনা, ডিসকানেক্টেড অর কানেক্টিং, তাহলে কল করো। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা টোস্ট দিতে পারি যে কানেক্ট করেন ইনফরমেশনের জন্য, আপডেট করার জন্য। ওইটা হচ্ছে ডায়ালগ নিতে হয়, ডায়ালগ ম্যানেজার দিয়ে। আচ্ছা ওটা দেখাবো আরেক সময়। কটা বাজে? ঠিক আছে, জাস্ট এই দুইটা লাইন দিয়ে আমরা নেট চেক করতে পারি আর কি।
ওই কি আসে? আচ্ছা, এটা হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটি। লঞ্চার কোনটা এটাতে? লঞ্চার হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। নেক্সট অ্যাক্টিভিটিতে কোনটা দিলে যাবে? মেইন অ্যাক্টিভিটিতে শুধু এইটুকু টেস্ট করি আর কি। সরি, ওই পেস্ট করলাম। তো নেটওয়ার্ক স্টেটে পারমিশন নিতে হবে, এটা ভুলে গেছি আবার। নেটওয়ার্ক স্টেট চেক করার জন্য পারমিশন লাগবে। ইউজার্স পারমিশন, নেটওয়ার্ক স্টেট, ঠিক আছে? পারমিশন অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট, ঠিক আছে? মানে নেটওয়ার্ক স্টেটটা জাস্ট চেক করতে যাচ্ছি কানেক্টেড আছে কি নাই। আমি কিন্তু ইন্টারনেটে ঢুকবো না, ঠিক আছে? এটা হচ্ছে স্টেট চেক করার জন্য। আর যদি ইন্টারনেট ঢুকি সেক্ষেত্রে আমার ইন্টারনেট পারমিশনটা লাগবে। আমি আপাতত এটা আর না নেই। প্লিজ কানেক্ট ইন্টারনেট, তার মানে ইন্টারনেট কানেক্টেড না। ওই টোস্টটাকে দিছিলাম। You are connected. If not now, or connected or connecting. ওদের ক্লোজই করি না। You are connected, ঠিক আছে? কারণ অন ক্রিয়েটটা তো বারবার কল হয় না, এই জন্য প্রথমবার দেখাচ্ছিল না। ক্লিয়ার? জাস্ট কানেক্টেড নাকি কানেক্টেড না এটা চেক করার জন্য একটা পারমিশন এক্সট্রা দরকার হলো আমাদের ম্যানিফেস্টে। নেটওয়ার্ক স্টেট, অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। শেষ করি।